বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুনিয়া চৌধুরী। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের অন্তত ৬টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে নতুন করে ইরানের উপর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় এবার ভারতের অন্তত ৬টি প্রতিষ্ঠান। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের উপর এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো ইরানের জ্বালানি পণ্য কেনাবেচা ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এতে তারা যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এনডিটিভি জানিয়েছে, নিষেধাজ্ঞায় পড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আলকেমিক্যাল সলিউশনস, জুপিটার ডাইকেম, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, রমণিক লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম এবং কাঞ্চন পলিমার্স। এই নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা যে কোনো সম্পদ বা স্বার্থ জব্দ থাকবে। পাশাপাশি যেসব সহযোগী প্রতিষ্ঠানের ৫০% বা তার বেশি মালিকানা তাদের হাতে রয়েছে, তারাও এই বিধিনিষেধের অন্তর্ভুক্ত হবে। ট্রাম্প প্রশাসনের ভাষ্য, ইরানের ছায়া নৌবহর এবং বিশ্বজুড়ে সক্রিয় মধ্যস্বত্বভোগীদের রুখতেই এই পদক্ষেপ। কারণ এদের মাধ্যমে ইরানি পেট্রোলিয়াম পণ্য গোপনে বিশ্ববাজারে প্রবেশ করে। নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ভারতীয় পণ্যের উপর ২৫% পাল্টা শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এছাড়াও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার ঘটনায় ভারতকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যবস্থা বা সিদ্ধান্তের কথা জানাননি তিনি। এদিকে ইরানের উপর নতুন করে ২০১৮ সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির নৌ পরিবহন খাত সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। ওয়াশিংটনের দাবি, এইসব পদক্ষেপের মাধ্যমে ইরানকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলার কৌশল চালানো হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাগুলো আঞ্চলিক উত্তেজনায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জান্তা সরকার। পাশাপাশি আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। তবে বিরোধী দল এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। মিয়ানমারে দীর্ঘ ৪ বছর পর তুলে নেওয়া হলো জরুরি অবস্থা। সেনা শাসনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তবে সেই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বিরোধিতায় মুখর বিরোধী দল ও আন্তর্জাতিক মহল। বৃহস্পতিবার জান্তার মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের কাছে এক অডিও বার্তায় জানান, ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। এরই মধ্যে গঠিত হয়েছে ১১ সদস্যের একটি নির্বাচন কমিশন। এর নেতৃত্বে থাকবেন দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং। তবে বিরোধী দলগুলো বলছে, এই নির্বাচন হবে একপেশে এবং প্রতারণামূলক। তারা এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে আগেভাগেই। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই নির্বাচনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটা আসলে সামরিক শাসনের ধারাবাহিকতা টিকিয়ে থাকার চেষ্টা মাত্র। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী জারি করেছিল জরুরি অবস্থা। এরপর থেকেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ, যেখানে প্রাণ গেছে হাজার হাজার মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক। জরুরি অবস্থার মধ্যেই সামরিক জান্তা আইনসভা, বিচার বিভাগ ও প্রশাসনিক ক্ষমতা নিজের দখলে রাখে। তবে বর্তমানে জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন, এই নির্বাচন হবে সংঘাত নিরসনের পথ। তবে বিশ্লেষকরা বলছেন, সেনা সরকারের অধীনে হওয়া এই নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য কিংবা অংশগ্রহণমূলক হবে না বলেই আশঙ্কা করছেন তারা। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, এ ধরনের নির্বাচন আসলে মিয়ানমারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।
জরুরি অবস্থার অবসানে স্বস্তি ফিরলেও নির্বাচনের ঘোষণা ঘিরে জান্তা সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন দেখার বিষয় ডিসেম্বরে আসলে কতটা গ্রহণযোগ্য ভোট হতে পারে মিয়ানমারে। শাশ্বতী সরকার, নাগরিক। গাজা যুদ্ধ শুরুর পর অন্তত 50 জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি দৈনিক হারেজ এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় নৃশংস যুদ্ধ শুরুর পর মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেক ইসরায়েলি। এর মধ্যে যারা সরাসরি যুদ্ধ করেছেন তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে মোট 17 জন সেনা আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে 7 জন গাজা যুদ্ধ শুরুর পরপরই নিজেদের জীবন শেষ করেন। আর 2024 সালের শুরু থেকে জুলাই পর্যন্ত আরও 24 জন সেনা আত্মহত্যা করেছেন। সামগ্রিকভাবে যুদ্ধকালীন সময়ে প্রায় 50 সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন। হারেজের প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময়মতো চিকিৎসাও পাচ্ছেন না। যেসব ইউনিট নিহত সেনাদের মরদেহ শনাক্তে কাজ করে, সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্য মতে প্রতি মাসেই শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করতে হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 898 জন ইসরায়েলি সেনা নিহত এবং 6134 জন আহত হয়েছেন। তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপনের অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধারাবাহিক ইসরায়েলের বিমান হামলা, স্থল অভিযান এবং খাদ্যবাহী কনভয় অবরোধ গাজাকে কার্যত বসবাসের অনুপযোগী করে তুলেছে। মুনিয়া চৌধুরী, নাগরিক। ভারতের ওপর শুল্ক আরোপের পরপরই ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে, যাতে দেশটি তাদের বিশাল তেলের ভান্ডার উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে। ট্রাম্প লিখেছেন, আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বিশাল তেল সম্পদ উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্প পরিচালনা করবে তা ঠিক করার প্রক্রিয়ায় আছে। তিনি এরপর লেখেন, এখন এমন একটি তেল কোম্পানি বেছে নেওয়া হচ্ছে যারা এই উদ্যোগকে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন পাকিস্তান ভারতের তেল রফতানিও শুরু করবে। ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত 40% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক দাঁড়ালো 50%। বুধবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন। বলেন, হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আদেশে ব্রাজিলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়িত, ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং বলসোনারোর বিচার এর সঙ্গে সরাসরি শুল্ক আরোপের কথা বলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। রোববার যথাযোগ্য মর্যাদায় দূতাবাসের হলরুমে পালিত হয় অনুষ্ঠান। জুলাই আগস্টে গ্রাফিতি ও ফটো গ্যালারির উদ্বোধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় শেষ হয় কর্মসূচি। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।